মার্ভেল আসলে এটা কি শুরু করেছে? পরপর দুদিন দুটা ট্রেলার, আমরা অডিয়েন্স সত্যি খুব সারপ্রাইজড হয়েছি। এই ধরনের সারপ্রাইজ মার্ভেলের তরফ থেকে পাওয়ার এক্সপেকটেশন আমরা অডিয়েন্স বর্তমানে রাখি না, কারণ তারা আমাদের ধৈর্য নিয়ে খেলতে খুবই এক্সপার্ট হয়ে গিয়েছে। হলিউডের নির্ভরযোগ্য একাধিক সূত্রের স্পেকুলেশনস ছিল যে 25th অফ জুলাই কমিকনের হল এইচ প্যানেলে মার্ভেল স্টুডিওস অ্যাভেঞ্জার্স ডুমসডের প্রথম অফিসিয়াল ট্রেলারটি দর্শকদের দেখাবে এবং তার ঠিক 1 ঘন্টা পর সেটি অনলাইনে সবার জন্য রিলিজ হবে। বাট দ্য টুইস্ট ইজ মার্ভেল ফ্যান্সদের আর 25 জুলাই পর্যন্ত ওয়েট করতে হয়নি। আমার মনে হয় মার্ভেল ওয়েট করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষ হওয়া পর্যন্তই, কারণ রাতে ফাইনাল দেখে শেষ করে সকাল ঘুরে সন্ধ্যা হতে হতেই মার্ভেল আচমকা অ্যাভেঞ্জার্স ডুমসডের অফিসিয়াল ট্রেলারটি অনলাইনে সকল প্ল্যাটফর্মে পাবলিশ করে দেয়, যা 24 ঘন্টায় রেকর্ড 503 মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড করেছে। আর এটা খুবই স্মার্ট মুভ ছিল। সারপ্রাইজ এখানেই শেষ হয়নি। 24 ঘন্টা পার হতে না হতে আমাদের সামনে ব্র্যান্ড নিউ ডে ফাইনাল ট্রেলার এসে হাজির হয়। এই ভিডিওতে কথা বলবো ডুমসডে ট্রেলার হিডেন ডিটেলস নিয়ে। আমি এই ট্রেলারের ব্রেকডাউন করছি না, কারণ আমি জানি তোমরা ইতিমধ্যে এই ট্রেলার সবাই দেখে নিয়েছো। এছাড়া 2 মাস আগেই এই ট্রেলারের ব্রেকডাউন আমি করে রেখেছি, যা এখন আই বাটনে শো হচ্ছে, সেখানে ক্লিক করে দেখে আসতে পারবে, অথবা পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে আসতে পারবে। এখন প্রশ্ন আসে, রিলিজের 2 মাস আগে কিভাবে ব্রেকডাউন করেছিলাম? মূলত মার্ভেল ইনসাইডার এই ট্রেলারের ডেসক্রিপশন 2 মাস আগেই লিক করেছিল, এবং এই লিকের সাথে মাত্র রিলিজ হওয়ার ট্রেলার অলমোস্ট 90% ম্যাচড রয়েছে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল আনসাবস্ক্রাইব থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। সো আর বেশি কথা না বাড়িয়ে ডুমসডে ট্রেলারের ইন্টারেস্টিং সব ডিটেলস অ্যান্ড রেফারেন্সেসগুলো দেখে নেওয়া যাক। ডিটেল নাম্বার 1, ট্রেলারের স্টার্টিং শটেই আমরা জেভিয়ার স্কুল ফর গিফটেড ইয়াংস্টার্সের বোর্ড দেখতে পাই। এখন এটা এক্স্যাক্ট সেই একই বোর্ড যেটা আমরা ফক্সের এক্সমেন ইউনিভার্সে দেখেছিলাম। আর যেহেতু সেই এক্সমেন ইউনিভার্সের প্রায় সব কাস্টকেই এখানে ফিরিয়ে আনা হচ্ছে, তাই এটা গেস করা কঠিন নয় যে এটাই সেই এক্সমেন ইউনিভার্স। টু বি এক্স্যাক্ট, এটা সেই ইউনিভার্স যেখানে উলভারিন পাস্টে টাইম ট্রাভেল করে সব কিছু ঠিক করেছিল। আর এই টাইম ট্রাভেলই ওয়ান অফ দ্য রিজন হতে পারে যার কারণে ইনকারশন হচ্ছে। ডিটেল নাম্বার 2, এখানে আমরা চার্লস জেভিয়ারকে ইনকারশনের উইটনেস হতে দেখি। সে নিজের উইন্ডো থেকে ইনকারশন দেখছে। ইনকারশন বলতে একটি অন্য ইউনিভার্স বা অন্য আর্থ এই আর্থের সঙ্গে কোলাইড করছে। আর এখানে হিডেন ডিটেল হলো, এই মুভিতে লিটারেলি ফক্সের এক্সমেন ইউনিভার্সকে পুরোপুরি শেষ করে দেওয়া হবে। এই জন্য মুভি শুরুতেই হবে ফক্সের এক্সমেন ইউনিভার্সের ডিস্ট্রাকশন দিয়ে। এটা সেই গুঞ্জনকে আরও স্ট্রং করে দেয়, এই ইউনিভার্সের গল্পের সমাপ্তি হয়ে যাবে, ম্যাক্সিমাম এক্সমেন ক্যারেক্টার্সের ফলে মারা যাবে, আর এমসিইউ নতুন এক্সমেন ক্যারেক্টার্স নিয়ে ইন্ট্রোডিউস করার সুযোগ পাবে। আর হ্যাঁ, বেঁচে যাওয়া চরিত্রগুলোর মধ্যে উলভারিন এবং ডেডপুল মাস্ট থাকবে। তারা এই ডিস্ট্রাকশন সার্ভাইভ করে ফেলবে। এর কারণ হবে তারাই সেই চরিত্র যাদের কারণে ইনকারশন শুরু হয়েছিল। এরাই ওয়ান অফ দ্য ট্রিগার পয়েন্ট ছিল। ডেডপুল 2-তে মাল্টিপল টাইম ট্রাভেল করার কারণে ডেডপুলই ইনকারশনের ট্রিগার পয়েন্ট হবে, আর সেম ওয়েতে উলভারিনও। ডিটেল নাম্বার 3, এখন যেহেতু ইনকারশনের কথা হচ্ছে, তাই এই সিনে ফ্যান্টাস্টিক ফোরের টিম বাকি হিরোজদের ইনকারশনের অর্থ বুঝিয়ে দিচ্ছে। এখানে স্ক্রিনে 3টি ইউনিভার্সকে একে অপরের সঙ্গে কোলাইড হতে দেখানো হচ্ছে। সো বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে থ্রিসাম হতে যাচ্ছে এখানে। কিন্তু এখানেই ক্লিয়ারলি একটা টাইমারও দেখা যাচ্ছে। এটি একটি কাউন্টডাউন টাইমার, যা প্রবাবলি ইনকারশন ঠিক কখন হবে সেটাই ট্র্যাক করছে। সো ইট মিনস মুভিতে হিরোজদের হাতে সময় খুব কম থাকবে। আর রুসো ব্রাদার্সও এটা নিশ্চিত করেছে যে এই স্টোরির অনেক এলিমেন্টস টাইম রানস আউট কমিক বুক থেকে ইন্সপায়ার্ড হবে। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো এটা জানো না যে ডুমসডে ক্লক আমাদের রিয়েল লাইফে, রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, যেখানে অনেক সায়েন্টিস্ট একসঙ্গে ডিসিশন নেয় যে এতে সময় কত হওয়া উচিত। আর এই বাস্তব ডুমসডে ক্লকের কাঁটা যদি 12-এ পৌঁছে যায়, অর্থাৎ 12টা বেজে যায়, তাহলে সেটার অর্থ হবে সেদিন আর্থের এন্ড হয়ে যাবে। তবে হ্যাঁ, এটাও বলে রাখি যে এটা কোনো অটোমেটিক ক্লক নয়, এটা একটি ম্যানুয়াল ক্লক, আর অনেকগুলো এলিমেন্টস বিবেচনা করেই এর সময় নির্ধারণ করা হয়। সো এটা ছিল এমন একটা ফ্যাক্ট যা আমাদের এই মুভির ক্ষেত্রে বহুল ব্যবহৃত শব্দ ডুমসডে ক্লকের অর্থ বোঝায়। ডিটেল নাম্বার 4, যে সিকোয়েন্সে থর বাকি হিরোজদের আপকামিং থ্রেট অর্থাৎ ডক্টর ডুমের ব্যাপারে ওয়ার্নিং দিচ্ছে, সেখানে সে স্পষ্টভাবে বলে যে আগেরবার যখন তারা সবাই একসঙ্গে একটি বিপদের মুখোমুখি হয়েছিল, তখন একসঙ্গে থাকার পরও তারা সবাই মারা গিয়েছিল। আর এটা স্পষ্টভাবেই ইনফিনিটি ওয়ারের রেফারেন্স, যেখানে থ্যানোস মাত্র একটি স্ন্যাপ করে সবাইকে শেষ করে দিয়েছিল। ভালো লাগার মতো বিষয় হলো, এখানে আগের অ্যাভেঞ্জার্সকে হয়তো অ্যাকনলেজ করা হয়েছে। ইনডাইরেক্টলি এটাই বলা হচ্ছে যে এই নিউ অ্যাভেঞ্জার্স ওল্ড অ্যাভেঞ্জার্সের সামনে কিছুই না, এবং এখানে সে এটাও বলছে যে এবার যে বিপদ আসছে সেটা তার থেকেও বেশি ডেঞ্জারাস। আর এই শট থেকেই বিষয়টা নিশ্চিত হয়ে যায়, কারণ যে স্টর্ম ব্রেকারের উপর 6টি ইনফিনিটি স্টোনসের অ্যাটাকও প্রভাব ফেলতে পারেনি, সেই স্টর্ম ব্রেকারকেও এখানে মাত্র 2 আঙ্গুল দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। ডিটেল নাম্বার 5,
অনেকেই হয়তো এটা মিস করেছো যে শুরি এখানে টেলোকান টেক ইউজ করছে, তার স্যুটে অ্যাডেড নিউ ব্লু সেকশনস দেখা যাচ্ছে, আর হয়তো সেম ওয়েতে ন্যামরকে যে নতুন স্যুটে দেখা যাচ্ছে তাতেও হয়তো ওয়াকান্ডার টেক ইউজ হয়েছে, কারণ ন্যামরের থ্রোন পানির বাহিরে রয়েছে। এটা হওয়ার কারণ হলো ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারে এন্ডিংয়ে এই দুই সিভিলাইজেশনস এক হয়ে গিয়েছিল এবং রিসোর্সেস শেয়ার করার জন্য তারা সম্মত হয়েছিল। ডিটেল নাম্বার 6, টালোকানে যে ওয়াটার ব্যারিয়ার দেখা যাচ্ছে সেটা সমুদ্রের মাঝে একটি ওয়ালের মতো বানিয়ে দিয়েছে, আর হয়তো সুস্ট্রম তার এনার্জি ফিল্ড ইউজ করেই এটা করেছে। যখন সে গ্যালাক্টাসের মতো ভিলেনকে ধাক্কা দিতে পারে তখন তার জন্য একটি নির্দিষ্ট জায়গায় সমুদ্রকে দুই ভাগ করে দেওয়া তেমন বড় কোনো ব্যাপার নয়, আর সম্ভবত এইটাই কারণ যে ন্যামোর শরীরের উপর খুব একটা খুশি মনে হচ্ছে না, এই জন্যই এই শটে সবাই অ্যাটাকিং পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ডিটেল নাম্বার 7, এক্সম্যানের স্টেয়ারের এই সিনটা ভালোভাবে দেখো। তোমাদের মনে আছে কি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শুরুতে ব্রুস হ্যামডাইলের বাইফ্রস্টের সাহায্যে আর্থের স্যাংটাম স্যাংটোরামের স্টেয়ারে এসে পড়ে, আর তারপরেই সব সমস্যা শুরু হয়। আর ট্রেলারে দেখা যাচ্ছে এক্সমেনশনের স্টেয়ারের এই এক্সপ্লোড হয়তো ইনফিনিটি ওয়ারের স্যাংটাম স্যাংটোরামে পড়ার সেই সিনের সিমিলিটিউড ক্রিয়েট করা হবে। মূলত এইটা ছিল একটা সাটল অবজারভেশন। ডিটেল নাম্বার 8, ট্রেলারে কিছু সেকেন্ডের জন্য লোকিকে দেখা যায়, বাট এই সিন আপাত দৃষ্টিতে দেখতে যতটা সিম্পল মনে হচ্ছে আসলে ততটা সিম্পল নয়, কারণ আমরা জানি যে লোকি তো গড অফ স্টোরিজ, যে মাল্টিভার্সকে একসাথে ধরে রেখেছে, বাট সেই ইউনিভার্স ট্রাভেল কিভাবে করছে? যদিও লোকি নিজের ডুপ্লিকেট তো ইউজ করতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে সিচুয়েশন আরও বেশি ডার্ক হতে চলেছে। লোকি এখানে কোথায় আছে? এটা একটা ইম্পর্টেন্ট ডিটেল যে লোকি এখানে স্টিভের ঘরে এসেছে, কারণ স্টিভ রজার্সের টিজার ট্রেলারের সাথে ভাইব, লোকেশন, কালার গ্রেডিং পুরোপুরি সিমিলার মনে হচ্ছে। আর সাটল ইন্ডিকেশন হচ্ছে যার হাতে এই টিভিএ কার্ড তার হাতে ওয়েডিং রিং রয়েছে, আর টিজার ট্রেলারেও স্টিভের হাতে এই ওয়েডিং রিং দেখেছিলাম। সো এটা অনেকটাই ক্লিয়ার যে লোকি এখানে স্টিভের কাছে এসেছে তাকে রিক্রুট করার জন্য। ডিটেল নাম্বার 9, এই সিনে জনিকে দেখতে পাচ্ছি কাউকে কভার করে জড়িয়ে ধরেছে, আর পেছনে দেখে মনে হচ্ছে বড় কিছু ঘটেছে। এখানে আগুন বা ব্লাস্টিং মনে হচ্ছে, এমন ভাইব দিচ্ছে যেন এভরিথিং ইজ ডিস্ট্রয়েড। আর এই সিন খুবই কম সময় একটা গ্লিমসের মতো ঝলক দেখানো হয়েছে, এর মানে এটা মুভির একটা ইম্পর্টেন্ট সিন। এখন প্রশ্ন হলো জনি যাকে জড়িয়ে ধরেছে এটা আসলে কে? এই চুল দেখে অনেকের কাছেই মনে হচ্ছে এটা হয়তো সুস্ট্রম। ইউটিউবের বড় বড় অ্যানালিটিক্যাল ক্রিয়েটররাও বলেছে এটা সুস্ট্রমকে কোনো বিপদ থেকে হয়তো শেষ মুহূর্তে জনি বাঁচিয়েছে, কিন্তু আমি একটু ডিফারেন্ট চিন্তা করতে চাচ্ছি। আমার কাছে এটা মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন রিচার্ড, হয়তো ডুমের কাছ থেকে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করার মিশনের কোনো সিন হতে পারে এটা। ডিটেল নাম্বার 10, এই সিকোয়েন্সে মিওনির ক্লোজ আপ দেখতে পাই, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ক্র্যাকস আছে। আর আমরা সবাই জানি থরের বোন হেলা মিওনির ভেঙে দিয়েছিল, যার পর থর লাভ অ্যান্ড থান্ডার মুভিতে জেন ফস্টারের সামনে এই মিওনির জুড়ে গিয়েছিল, আর মুভির এন্ডিং হতে হতে থর সে মিওনির তার মেয়ে লাভকে দিয়েছিল। সো ট্রেলারের এই শটে মিওনির দেখানো হয়েছে কিন্তু লাভকে নয়। এ থেকে বোঝা যাচ্ছে ডুম হয়তো রিড রিচার্ডসের ছেলে ফ্র্যাঙ্কলিনকে উঠিয়ে নেওয়ার পর থরের মেয়ে লাভকেও উঠিয়ে নিয়েছে। ডিটেল নাম্বার 11, স্টিভ যে সিনে থরের থেকে মিওনির নিয়েছিল সেটা হয়তো ফ্যান্টাস্টিক ফোরের শিপের মধ্যেই হবে, যে শিপ আর্থ 616 এর উদ্দেশ্যেই যাচ্ছে, উইচ মিনস নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারের এই সিনে সবার সাথে স্টিভও আছে, যা ডিজিটালি রিমুভ করা হয়েছে। এর একটা এভিডেন্স হলো যখন শিপ থেকে সবাই বের হচ্ছে তখন থরের হাতে মিওনির এবং স্ট্রমবেকার দুটিই আছে, কিন্তু সবার মধ্যে ডিসকাশন হওয়া এই সিনে থরের হাতে মিওনির নেই। এছাড়াও এই শটে স্যাম, বাকি আর স্কট ল্যাং যার দিকে তাকিয়ে আছে তার চুলের অংশ দেখা যাচ্ছে, যেটা স্টিভের এখানে থাকার প্রমাণ দেয়। ডিটেল নাম্বার 12, থরের দেখা যখন স্টিভের সাথে হয় তখন সে অবাক হয় আর বলে যে ইটস নট পসিবল, বাট থর অবশ্যই মাল্টিভার্স, ভ্যারিয়েন্টস এসব সম্পর্কে ভালোভাবেই জানে, তাই স্টিভকে দেখে থরের এমন অবাক হওয়ার কথা নয়। তাই আমার কাছে মনে হয় এখানে মার্ভেল ক্লেভারলি এডিট করেছে মিসলিড করার জন্য। আসলে থর হয়তো স্টিভকে দেখে অবাক হয়নি, বরং টনি স্টার্কের ভ্যারিয়েন্ট বা চেহারায় ডুমকে দেখে অবাক হয়েছে। আই গেস ডক্টর ডুম এখানে মাস্ক ছাড়া ভিক্টর হিসেবে এবং তাদের একজন গুড ফ্রেন্ড হিসেবেই আসবে। ডুম নিজেই ফ্যান্টাস্টিক 4 ইউনিভার্স আর্থ 828-এর, যেটার হিন্ট আমাদেরকে মুভিতেই দিয়ে দেওয়া হয়েছে, আর পরে গিয়ে হয়তো তার ডুমওয়ালা পার্সোনালিটি প্রকাশ করবে। মূলত এমনভাবে হবে যে ডুম একজন সাধারণ হিরোর মতো এদের সাথে কাজ করবে, আর একই সঙ্গে মাস্ক পরে সে একজন ভিলেনের মতো হবে। আর কে জানে হয়তো এসব কিছুই হবে না, হয়তো এতটা কমপ্লিকেটেডও হবে না। যেহেতু সব ভ্যারিয়েন্টস আসছে তাই আমরা আক্ষরিক অর্থেই আয়রন ম্যানের রিটার্ন পেয়ে যেতে পারি। মানে আমার মনে হয় মুভিতে RDJ এর ডক্টর ডুম তো থাকবেই, সাথে RDJ এর আয়রন ম্যান থাকার সম্ভাবনাও রয়েছে, অবভিয়াসলি ফ্রম ডিফারেন্ট ইউনিভার্স। ডিটেল নাম্বার 13, এটাও একটা ছোট ডিটেল যে থ্যানোস যখন থরকে হেডে হিট না করার জন্য মক করেছিল
তারপর থেকেই থর সবসময় হেডেই অ্যাটাক করে। এন্ড গেমে থ্যানোসকে মারার জন্য সে মাথাতেই আঘাত করেছিল, আর এই ট্রেলারের এই শটেও সে ডুমের হেডেই অ্যাটাক করে, বা ডক্টর ডুম শুধু তার 2 আঙ্গুল দিয়েই তা থামিয়ে দেয়। ডিটেল নাম্বার 14, জাস্ট 2 আঙ্গুল দিয়ে থরের অ্যাটাক থামিয়ে দেয় ডক্টর ডুম, আর এটা সে করেছে ম্যাজিকের সাহায্যে। ডক্টর ডুমের গ্লাভসের উপর একটি ম্যাজিক্যাল রিউন্স ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এমন ম্যাজিক্যাল রিউন্সের ব্যবহার আমরা ওয়ান্ডা ভিশন সিরিজে ওয়ান্ডাকে ইউজ করতে দেখেছিলাম। ইভেন মাল্টিভার্স অফ ম্যাডনেসেও এর মেনশন করা হয়েছিল। আর ডক্টর ডুম তার আর্মরে এমন রিউন্সের ব্যবহার করে যাতে সে ম্যাজিক্যাল জিনিস থেকে নিজেকে প্রোটেকশন দিতে পারে। ঠিক একই ম্যাজিক্যাল রিউন সিম্বল ডক্টর ডুমের থ্রোনের উপরেও থাকবে, যেটা একটি রিসেন্ট ইভেন্টেও রিভিল করা হয়েছিল। ডিটেল নাম্বার 15, এই মুভিতে সেন্টিনেলস থাকবে। ট্রেলারে আমরা কয়েকটি জায়গায় সেন্টিনেলসকে দেখতে পাই। প্রথমেই যেখানে সাইক্লপস তার পাওয়ার ইউজ করছে সেখানে নোটিস করলে ব্যাকগ্রাউন্ডে সেন্টিনেলসের পা দেখতে পারবে, এমনকি একটি পড়ে থাকা সেন্টিনেল বডিও দেখতে পারবে। আর একই সঙ্গে যখন থর ডক্টর ডুমের উপর অ্যাটাক করতে যাচ্ছে তখনও একপাশে একটি পড়ে থাকা সেন্টিনেলের হাত এবং আরও কিছু বডি পার্টস পড়ে থাকতে দেখা যায়। তো বন্ধুরা, এগুলোই ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার সব ডিটেলস। যদি আরও কোনো ডিটেল আমি মিস করে থাকি তাহলে তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এছাড়া ডেসক্রিপশন বক্সে ইনফোস্টেইনমেন্ট ফেসবুক লিঙ্ক থাকবে, যেখান থেকে সরাসরি আমাকে ডিএম করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেল আনসাবস্ক্রাইব থাকলে সাবস্ক্রাইব বাটন হিট করতে ভুলে যেও না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটু সাপোর্টের আশা তো করতেই পারি। কথা বলবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।